ডাকতেও পারবে, আমি তোমাদের আশেপাশে থাকার চেষ্টা করব। আর খালিদ এটাও বলেন যে তুমি তোমার বাবা রুহানিভাবে শক্তিশালী, শারীরিকভাবে শক্তিশালী, আর এই রুকিয়ার দিক দিয়েও শক্তিশালী একটা জিন। আর এই জিনকে যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে তারও অনেক ক্ষমতা চলে আসবে। এই কথা শোনার পর এই যে সুধীরাম পাল আর রইসুদ্দিন এরা দুইজনই বলে ঠিক আছে, আমরা এই জিনটাকে আয়ত্ত করে নিজেরা নিজেদের কাজে ব্যবহার করব। আমরা দুইজন মিলে যদি মাসুদকে খতম করতে পারি তাহলে এই জিনকে আয়ত্ত করতে পারলে আমাদের দুজনেরই লাভ। তো এইভাবে ওদের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়ে যায়। এখন এই জিনকে তো সহজে বশীভূত করা যাবে না, বশ করা যাবে না, এমনকি বন্দিও করা যাবে না। তাহলে কি করা যায়? অন্য কারো মাধ্যম দিয়ে কাজটা করাতে হবে। এদিকে হয় কি, এই যে সুধীরাম পাল, তার গুরু থাকেন ভারতের কামরূপ কামাখ্যায়। তো তাকে সব কিছু খুলে বলা হয়, সেই কাজে রাজি হয়ে যায়।
তারও একটা ধান্দা ছিল যে ওই জিনকে সেও যদি বশ করতে পারে তাহলে নিজের শক্তিটা বাড়ানো যাবে। এটাও কিন্তু তার ভিতরে একটা ধান্দা ছিল। এখন হয়ে গেল এক জিনের মালিক হয়ে যাবে 3 জন। অবশেষে অন্য 2 জনও রাজি হয়ে গেল, ঠিক আছে আপনি যদি করতে পারেন আমাদের সবার কথাই শুনবে, তো সমস্যা কি। এরপর ওই যে কামরূপ কামাখ্যায় থাকা জিন, মানে ওই গুরুজি, সে তো চিন্তা করছে যে কিভাবে কি করা যায়। সে এবার তার পোষা সবচেয়ে শক্তিশালী জিনকে পাঠায় খবর আনতে। তবে সে যে বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে নাই তা না, এ বাড়ির মধ্যে প্রবেশ করতে পেরেছে কিছুটা, কারণ তার বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র জানা আছে। সে এসে জানায় যে এই যে জিনটা যে খালিদ নাম, এ কিন্তু সহজে রাগে না, আর রাগলে জিন হোক মানুষ হোক তার কিন্তু বংশসহ শেষ করে দেয়। এখন এই খালিদকে কিভাবে বশীভূত করা যায়, প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই বাড়ির সুরক্ষা বলয়টা ভাঙতে হবে, তাহলে পরিপূর্ণভাবে ওই জিনটা ওই বাড়ির মধ্যে ঢুকতে পারবে। কিভাবে করা যায়? তখন ওই জিনটা বলল যে আমার একটা কুমারী মেয়ের বলি দেওয়া রক্ত লাগবে, তাহলেই শুধু আমি ঢুকতে পারবো, তাহলে আমি আরও অনেক শক্তিশালী হয়ে যাব, তখন এই সুরক্ষা বলয়টা অনেকটাই আমি ধ্বংস করতে পারবো। ওই গুরু তাতে সম্মতি দিলেন। তখন সে ধান্দায় থাকলেন কখন এরকম একটা কুমারী মেয়েকে পাওয়া যায় বলি দেবার জন্য। সে অপেক্ষায় আছে। একদিন রাতে জিন খালিদদের আগমন ঘটে। জিন খালিদ মাসুদ কাকাকে বললেন যে বেশ কিছুদিনের জন্য এই জিন খালিদ সর্দারের কাছে যাবেন, কারণ সর্দার বেশ অসুস্থ, তার যে কাজগুলো আছে এই কাজগুলো বুঝে নিতে হবে, এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। জিন খালিদ মাসুদ কাকাকে কিছু পরামর্শ দিয়ে গেলেন, নতুন করে আরও সুরক্ষা বলয় তৈরি করে দিয়ে গেলেন, যাতে করে এই সময়ের মধ্যে কোনো সমস্যা না হয়, আর সাবধানে থাকার পরামর্শ দিয়ে গেলেন। জিন খালিদ চলে যায়। জিন খালিদ চলে যাবার সপ্তাহখানেক পর এই যে মাসুদ কাকার ছোট ভাই কবির কাকার বিয়ের সম্বন্ধ আসে পাশের গ্রামের এক পরিবার থেকে। এই পরিবারের যিনি কর্তা তিনি আর কেউ নন, রইসুদ্দিন। সে কিন্তু হুজুর, কিন্তু রইসুদ্দিন যে এরকম কালো জাদু করতো এটা কিন্তু এই মাসুদ কাকা ওভাবে ভালো করে জানতেন না, কবির কাকাও জানতেন না। জানতেন উনি একজন নামাজি ব্যক্তি, মানুষের উপকার করে, এর বাইরে কিছু না। এখন মাসুদ কাকার স্ত্রী মেয়েকে দেখতে যান, তারপরে কবির কাকা দেখতে গিয়েছেন, পছন্দ হয়ে যায়। তখন কি হয় যে তাদেরকে কিছু খাবার খেতে দেয়, এই খাবারগুলো তারা খুশি মনে খান, যেহেতু বিয়ের কথাবার্তা বলতে গেছেন সেই বাড়ি থেকে খাবার দিলে তো খেতেই হবে, তাই না? ওনারা খেয়েছেন। খাওয়ার পর দেখা গেল যে এই যে মাসুদ কাকার স্ত্রী উনি চিন্তা করলেন যে আরে আমার হাজব্যান্ড আসতে পারে নাই, তার জন্য একটু নিয়ে যাই। এদিকে এই জিনিসটা কিন্তু তারা আগেই বুঝতে পেরেছিলেন, বিশেষ করে যে রইসুদ্দিনের বাড়ির লোকজন। তারা কি করেছেন, ওই ফিরনি বা পায়াসের একটা বাটি আগে থেকেই রেডি করে রেখেছিলেন, মাসুদ কাকার স্ত্রীর হাতে ধরিয়ে দেন এবং বলেন যে উনি তো আসতে পারে নাই, উনি আসলে খুব ভালো হতো, আপনি এটা নিয়ে তাকে খাইয়ে দিয়েন। এরপর তো ওনারা চলে আসছেন, আসার পর মাসুদ কাকাকে ওইটা দিয়েছেন। মাসুদ কাকাও খুশি মনেই খেয়েছেন, এটা নিয়ে আসলে কোনো ধরনের কোনো চিন্তাই তার মাথায় আসেনি। অল্প কিছুদিনের মধ্যে কবির কাকার সাথে বিয়ে হয়ে গেল ওই মেয়ের, ওই রইসুদ্দিনের মেয়ের। তার স্ত্রী অর্থাৎ এই যে কবির কাকার স্ত্রী যেদিন বাসায় প্রবেশ করেছেন সেদিন থেকে সবাই বুঝতে পারলেন যে বাসার আবহাওয়া বাতাস কেমন যেন গুমোট হতে থাকছে। এইভাবেই গেল বেশ কিছুদিন। ওইদিকে ওই তান্ত্রিকদের গুরু আর ওই যে কবিরাজ তারা কিন্তু একটা কুমারী মেয়েকে যে বলি দেওয়া হয়েছে এই জিনিসটা নিশ্চিত হয়ে গেলেন, কারণ ওই তান্ত্রিকদের গুরু কোনো না কোনোভাবে ভারত থেকে একটা মেয়েকে ম্যানেজ করতে পেরেছিলেন। মেয়েকে বলতে কোনোখান থেকে ধরে নিয়ে আসা হয়েছিল, কীভাবে বলি দিয়েছেন এটা বিস্তারিতভাবে জানা যায় না, তবে বলি দেওয়া হয়েছিল। এতে করে হয় কি, ওই গুরুর যিনি পিশাচ এ আরও শক্তিশালী হয়ে যায়। এবার সে লেগে পড়ে খালিদের অনুপস্থিতিতে এই পরিবারকে শেষ করার জন্য। কবির কাকার সংসার কিন্তু শুরুর দিকে বেশ ভালোই চলছিল। এদিকে মাসুদ কাকা কেন যেন একটু একটু করে অসুস্থ হতে থাকেন, মাঝে মাঝে সুস্থ আবার অসুস্থ, আগের মতো রুগীও আসে না।
আর উনি কাজ করলেও ওই কাজগুলোতে সমাধান হচ্ছে না। এভাবেই পিছিয়ে পড়তে থাকে মাসুদ কাকা। সবাই বলেন বাবার মতো তো আর হয় নাই, হবেই বা কীভাবে, বাবা তো বাবাই, বাবার যেই আধ্যাত্মিক ক্ষমতা ছিল ছেলে এটা পায় নাই, অনেকে এটা বলতেছে এই কারণে কাজ হচ্ছে না। এদিকে খালিদেরও খোঁজ খবর নেই, কোনো বিষয়ে সমাধানও জানা যাচ্ছে না, কারণ ডাকা নিষেধ ছিল ওই সময়, কারণ সেখানে গোত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্যই মূলত খালিদ গিয়েছিলেন এবং বেশ কিছু বিষয় তাকে বুঝে নিতে হবে, এই জন্য গিয়েছিলেন। এদিকে ওই সময় বৃদ্ধা দাদি, উনি কিন্তু অনেক অসুস্থ ছিলেন, মানে কাসুদাদার স্ত্রী, উনিও মারা যান। আর এরপর থেকে কিছু ঘটনার সূত্রপাত হয়। মাসুদ কাকা কিছু অবয়ব দেখতেন যারা শুধু তাকে ভয় দেখাতেন। উনি এই ভয় পাওয়ার পর প্রায় পাগলের মতো হয়ে যেতেন, পাগলের মতো প্রলাপ বকতে থাকতেন। উনি বলতেন আমাকে নিয়ে যাবে, তোমরা কেউ ঠেকাতে পারবা না, ওরা আমাকে নিয়ে যাবেই। এই সমস্যাটা আরও বেশি হতো যখন কবির কাকার স্ত্রী মাসুদ কাকার আশপাশ দিয়ে যেতেন তখন। এইদিকে মাসুদ কাকার স্ত্রী আর ছেলে তারাও অসুস্থ হতে থাকেন, কিন্তু কবির কাকার কোনো সমস্যা নেই, আর তার স্ত্রী ওইদিকে পরিপূর্ণভাবে সুস্থ, তারও কোনো সমস্যা নেই। আর তান্ত্রিকদের ব্যবসা, বিশেষ করে কবির কাকার স্ত্রী, তার বাবা অর্থাৎ কবির কাকার যে শ্বশুর রইসুদ্দিন, আর হচ্ছে ওই তান্ত্রিক সুধীরাম পাল, এদের ব্যবসা কিন্তু খুব রমরমা, এরা এখন রোগী পাচ্ছে, তাদের পরিকল্পনা অনেকটাই সফল হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এই যে মাসুদ কাকার যে বোন সীমা, তার বিয়ে হয়ে যায়, সে চলে যায় শ্বশুরবাড়ি। মাসুদ কাকার এই জরাজীর্ণ অবস্থা যেটা চলছিল, এইভাবেই কিন্তু কয়েক বছর পার হয়ে যায়। 2019 সালে বা এরকম একটা সময় আর কি, হঠাৎ করে দেখা যায় মাসুদ কাকাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পর দেখা যায় যে একটা কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তার জিহ্বাটাও অনেকখানি বের হয়ে আছে। এটা দেখে অনেকে আটকে ওঠে, এটা কিভাবে সম্ভব? যেই মানুষটা শরিয়াসম্মতভাবে রুকিয়া করতেন, এত নামাজি মানুষ ছিলেন, তার বাবা এতটা ভালো মানুষ ছিলেন, এই লোক কী কারণে আত্মহত্যা করলো? সবাই বললেন তার মধ্যে তো কিছু পাগলামি স্বভাব দেখা দিয়েছিল, আর তাছাড়া সে জিনের ট্রিটমেন্ট করতেন, এই কারণেই হয়তোবা জিনেরাও মেরে ফেলতে পারে। এক একজন এক এক রকমভাবে বলছিলেন, কিন্তু এরকম একজন ভালো মানুষের এইরকম অপমৃত্যু, এটা কিন্তু মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকে অনেকভাবে কথা বলছিলেন, কেউ কটু কথাও বলছিলেন। তো এভাবে কিন্তু মাসুদ কাকা পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার মৃত্যুর আসল রহস্য তখনও কেউ বুঝতে পারেনি বা জানতেও পারেনি। যাই হোক, এই যে মাসুদ কাকার মৃত্যুর পর এই দায় দায়িত্বটা আসার কথা হচ্ছে কবির কাকার কাছে, কিন্তু কবির কাকা কিন্তু অতি সাধারণ জীবনযাপন করতেন, তার এই সমস্ত কবিরাজি বিষয় বা রুকিয়া সংক্রান্ত বিষয়ে কোনো আগ্রহ ছিল না। কাসুদাদার সময় থেকে উনি গুরুত্ব দিতেন না এগুলা, এমনিতেও তার মধ্যে এগুলা নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যেহেতু যেত না, এই জন্য কাসুদাদাও তাকে এই বিষয়গুলোতে জড়ান নাই আসলে। তো দেখা গেল যে এই মাসুদ কাকার মৃত্যুর মাসখানেক পর একটা খবর পাওয়া গেল যে মাসুদ কাকাদের 2-3 গ্রাম পর একটা গ্রামে 3 জন লোক একসঙ্গে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে, আর তাদের নিচে একটা বিড়ালও মরে পড়ে আছে, যার পেটে নাড়িভুড়ি কিছুই নেই, মানে পেট চিরে নাড়িভুড়িগুলো বের করে ফেলা হয়েছে। তার অল্প কিছুদিন পরে এই কবির কাকার স্ত্রী নিজে থেকে কোনো কারণ ছাড়াই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এখন শুধু রয়ে গেল মাসুদ কাকার স্ত্রী, তার ছেলে আর কবির কাকা। মনে হতে পারে ঘটনা কি এখানেই শেষ? না, এখানে শেষ না, আসল রহস্য কিন্তু এখনও রয়ে গেছে। 2021 সালের বেশ কিছু পরের কথা। কবির কাকা ঘুমাচ্ছিলেন, রাতে হঠাৎ করে কিছু একটা গম্ভীর শব্দে ঘুম ভাঙে কবির কাকার। বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, আমি খালিদ, তুমি হয়তো আমার কথা শুনেছ তোমার বাবা এবং ভাইয়ের মাধ্যমে। আজকে আমি তোমাকে কিছু কথা জানাতে চাই, আমার মনে হয় কথাগুলো তোমার জানা উচিত। এই বেশ কিছু বছরে অনেক ঘটনাই তোমরা দেখেছো, কিন্তু কিছুই বুঝতে পারো এই ঘটনাটা আসলে কি, সেটা বলার জন্য আমি এসেছি। আমি যেদিন বিদায় নিলাম তোমার ভাইয়ের কাছ থেকে, তার কিছুদিন পরই তোমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাও একটা বাড়িতে।
ওইখানে তোমরা যাওয়ার সাথে সাথে তোমাদের উপর একটা কঠিন মায়া বলয় তৈরি করা হয়। এই বলয়টা এমন কিছু ঘৃণ্য জাদু আর পিশাচের মাধ্যমে দেওয়া হয়েছিল যা আমি ভেদ করতে পারছিলাম না। তারপর আমি কিছুটা সফল হই এটা ভাঙতে, কিন্তু তারপর দেখা গেল তোমাদের রক্তে এমন কিছু নাপাক জিনিস মিশে গেছে যা আমি চাইলেও আর সেটা নষ্ট করতে পারছিলাম না, আর আমি তোমাদেরকে দেখা দিতেও পারছিলাম না। তারপরও আমি আমার বন্ধু জিনদের মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করি যে ঘটনাটা কি। তুমি যেই নারীকে বিয়ে করেছিলে সে কোনো হুজুরের মেয়ে নয়, সে এক কবিরাজের মেয়ে, রইসুদ্দিন কবিরাজ, যে হুজুরের বেশ ধরে থাকতো, মানুষকে দেখাতো নামাজ কালাম পরে, আসলে সে ছিল একজন জাদুকর। সে এমনভাবে বিভিন্ন তদবির দিত, মানুষকে বলতো এটা কোরআনী চিকিৎসা, কিন্তু আসলে সেগুলো ছিল জাদু। সে সুধীরাম পালের মাধ্যমে যোগাযোগ করে কামরূপ কামাখ্যার এক তান্ত্রিকের মাধ্যম দিয়ে এক কুমারী নারীকে বলি দিয়ে সেই রক্তের মাধ্যমে এক ভয়ঙ্কর পিশাচকে চালান করে দেয়। বাবা হয়ে সে যে কাজটা করে সেটা হচ্ছে ওই নারী খেকো ভয়ঙ্কর পিশাচটা সে তার মেয়ের মধ্যে ঢুকিয়ে দেয়, আর ওই মেয়ের মধ্যে ঢুকেই ওই পিশাচটা এই বাড়ির মধ্যে প্রবেশ করে। সাথে আরও দুটো জিন প্রবেশ করে যারা সবসময় মাসুদকে পাগলামিতে ব্যস্ত রাখত। তোমাদের সবার উপরই প্রভাব ছিল। তোমরা এমন এক মায়াজালের মাধ্যমে নিজেদেরকে বন্দি করে ফেলেছিলে, তোমরা সব কিছু দেখেও কিছু দেখতে না, তোমরা বোঝার চেষ্টাও করতে পারতে না। এটার সমাধান কি এটারও কোনো চিন্তাও মাথায় আসতো না। তোমার শ্বশুর ভয়ঙ্কর দুইজন তান্ত্রিকের সাথে হাত মিলায় শুধু তোমার ভাইকে মেরে ফেলার জন্য। ওই দিন মেয়ে দেখার সময় যে বিশেষ মিষ্টান্ন খাওয়ানো হয় তাতে এক কুমারী মেয়ের রক্ত আর লাশের কিছু অংশ মিশিয়ে দেওয়া হয়, যার কারণে এই জাদু বলয় তোমরা চোখে দেখতে পাওনি। তোমরা এমনভাবে শরীরটাকে নাপাক করে ফেলেছিলে ভুল করে, আমি তোমাদেরকে কোনো উপকার করতে পারছিলাম না, আমি কাছেও আসতে পারছিলাম না। আমি যাতে কাছে আসতে না পারি এই জন্যই মূলত তোমার শ্বশুর রইসুদ্দিন আর ওই তান্ত্রিক সুধীরাম পাল তার গুরু এরা এই কাজটা করেছে। তারা আগে থেকেই একটা পরিকল্পনা করে রেখেছিল, সেই পরিকল্পনাটা তারা বাস্তবায়ন করেছে তোমার মাধ্যমে, তোমার স্ত্রীর মাধ্যমে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কাছে আসতে পারিনি। এদিকে আমার সর্দারও হঠাৎ করে মারা যায়। আমার সর্দারের মৃত্যুতে আমাদের গোত্র এক প্রকার কোণঠাসা হয়ে যায়। আমিও বেশ দুর্বল হয়ে পড়ি। আশেপাশের গোত্রগুলো আমাদের উপর চড়াও হয়। সেগুলো মোকাবেলা করে আবার আগের অবস্থান ফিরিয়ে আনতে দীর্ঘ সময় চলে যায়, কিন্তু আমি হাল ছাড়িনি। আমার সর্দারের এত প্রিয় একজন মানুষ, তার পরিবার এত খারাপ অবস্থায় চলে যাবে এটা তো আমি দেখতে পারি না। কিন্তু কি আর করা, আমার গোত্রের নিরাপত্তা তো আমাকে দেখতে হবে। এই কারণে আমি আসতে পারিনি। তবে আমি খোঁজ খবর রেখেছি, তারাও আসতে পারছিল না কাছে। তবে শেষে আর উপায় না পেয়ে আমি নিজেই আমার নিজের হাতে কিছু নরপিশাচকে হত্যা করেছি। আমি এটা করতে চাইনি, কিন্তু এটা না করলেও আর হতো না। তোমার ভাইয়ের মৃত্যুর পর যেই 3 জন মানুষকে মৃত্যুবরণ করতে দেখেছো, তার মধ্যে যে তোমার শ্বশুর ছিল এটা তুমি জানো। একবারও কি ভাবলে না তোমার শ্বশুর কেন মারা গেল? আর তোমার শ্বশুরের সাথে আর একজন যে মারা গেল সে ছিল সুধীরাম পাল, আর তার সাথে সম্পূর্ণ অপরিচিত একজন মানুষকে ওই কাঁঠাল গাছের ডালে ঝুলতে দেখেছো। সে কে জানো? সে হচ্ছে সেই গুরু, এই সুধীরাম পালের গুরু যে কামরূপ কামাখ্যায় থাকতো। এদেরকে ধরে এনে ওই কাঁঠাল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম, ঠিক যেমনটা তোমার ভাইয়ের সাথে এরা করেছিল পিশাচকে দিয়ে। তোমার ভাই কিন্তু এমনি এমনি মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ হিসাবে এই 3টাকে আমি এভাবেই হত্যা করেছি। আর একটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে তোমার স্ত্রীর ভেতরে থাকা পিশাচটা সেও তোমার স্ত্রীকে হত্যা করেছিল, আত্মহত্যা করতে বাধ্য করেছিল। ওই পিশাচটাকে আমিও মেরে ফেলেছি। মূলত এই পিশাচটাকে আমি এমনভাবে মেরেছি, আরও অন্যান্য পিশাচদেরকেও মেরেছি, যেই পিশাচের একটা বিড়ালের রূপ ধরে পড়েছিল, ওর নাড়ি ভুড়ি আমি বের করে ফেলেছিলাম। এদের সবাইকে মেরে ফেলেছি।
আর এখন তোমার সাথে এই কারণে কথা বলতে পারছি যে তোমার উপর আর কোনো মায়া বলয় নেই। আর আমি সব তথ্য আমার বন্ধু জিনদের মাধ্যমে সংগ্রহ করেছি। তোমাদের এটা জানার দরকার ছিল যে আসলে কেন এমনটা হয়েছে। তবে এটাও যেন যে তোমাদের পরিবারের সাথে আর আমার কোনো সম্পর্ক থাকলো না, কেননা আমি তোমার ভাইয়ের সাথে এক আত্মার বন্ধনে যুক্ত ছিলাম, এক অলিখিত চুক্তির মাধ্যমে আমরা একত্রে ছিলাম। কিন্তু তুমি তো এই জিনিসটা শেখোনি, তোমার আগ্রহও ছিল না, যার কারণে তোমার সাথে আমার বিদায়, তোমাদের পরিবারের সাথে আর আমি থাকবো না। এটা থাকা সম্ভবও নয়। তবে হ্যাঁ, যদি কখনো প্রয়োজন মনে করো তাহলে তুমি আমাকে ডেকো, এমনিতেই নাম ধরে ডেকো। আমি তোমার সামনে আসবো না, তোমার ডাকে সাড়াও দিব না। সাড়া না দেওয়ার মাধ্যমেই আমি তোমার সমস্যা বুঝে তোমার সাথে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে একটা জিনিস দিয়ে যাচ্ছি, তা হচ্ছে আগামীকাল ফজরের নামাজ শেষে বিসমিল্লাহ বলে তোমাদের ধানের পাত্রটির মুখ খুলে 1 মুঠ চাল কাউকে দান করে দিও। এরপর থেকে দেখবা যে ওই ধানের পাত্রে আল্লাহর রহমতে বরকত হয়েছে। কখনো কিন্তু সেখানে উকি দিয়ে দেখো না, শুধু সেখান থেকে ধান বের করবা। এই বলেই কিন্তু খালিদ চলে গেল। পরদিন কিন্তু কবির কাকা সেটাই করেন। এরপর থেকে দেখা গেল যে ওই ধানের পাত্রে কখনোই কিন্তু ধান শেষ হয়নি আল্লাহর অশেষ রহমতে। এমনটা না যে ওনারা কখনো তার মধ্যে নতুন করে ধান রাখতেন না। দেখা গেল ওনারা রেখেছেন 20 কেজি, প্রায় 2 মণ খরচ করে ফেলেছেন, তারপরও হাত দিলে সেখানে ধান পাওয়া যায়। তো এভাবে কিন্তু তারা নাকি এখনও পাচ্ছেন আল্লাহর রহমতে। এই যে জহিরুল ভাই, যার কাছ থেকে রাকিব হাসান রনি ঘটনা পেয়েছেন, এই জহিরুল ভাই হচ্ছেন সেই ব্যক্তি যিনি এই মাসুদ কাকার ছেলে, অর্থাৎ কাশু দাদার নাতি, কবির কাকার ভাতিজা। ছোটবেলায় এই ঘটনার বেশ কিছু অংশ উনি দেখেছেন। উনি বেশিরভাগ সময় সাটুরিয়াতে থাকতেন, তার মামার বাড়িতে। তার উপরও জাদুর বলয় বেশ ভালোই ছিল, কিন্তু আল্লাহর রহমতে দূরে থাকার কারণে খুব একটা বেশি কিছু তার হয়নি। পরবর্তীতে কবির কাকা যখন জিন খালিদের মাধ্যমে সব কিছু জানেন, আস্তে আস্তে পরিবারের সদস্যরা বুঝতে পারে কি ভয়ঙ্কর ব্যাপার ঘটেছিল। কিভাবে হুজুর বেশি এক জাদুকর আর এক তান্ত্রিকের সাথে মিলেমিশে ওই বাড়িতে তার নিজের মেয়েকে বউ সাজিয়ে ঢুকিয়ে কি ভয়ঙ্কর কাজটি করেছে। এটাই ছিল ঘটনা। বর্তমানে সবাই ভালো আছেন, জহিরুল ভাইও ভালো আছেন, উনি কিছুদিন আগে বিয়ে করেছেন। জহিরুল ভাইয়ের মাও ভালো আছেন, অর্থাৎ মাসুদ কাকার স্ত্রী ভালো আছেন। তবে মাসুদ কাকার স্ত্রী খুব চুপচাপ থাকেন, খুব দরকার ছাড়া কারোর সাথে কথা বলেন না। আর কবির কাকা পরবর্তীতে কখনই খালিদ জিনকে ডাকেননি। উনি এখন রংপুর শহরে থাকেন, একটা ব্যবসা করেন। তো এই ঘটনাটা কিন্তু কবির কাকার সাথে কথা বলে সবার কাছ থেকে অনুমতি নিয়েই রাকিব হাসান রনি ভাই আফনান হর ওয়ার্ল্ডে শেয়ার করার জন্য বলেছিলেন বা অনুমতি দিয়েছিলেন। এই জন্য কিন্তু আমরা এই ঘটনাটা শেয়ার করতে পারলাম, না হলে হয়তোবা এই ঘটনাটা আমাদের শেয়ার করা হতো না। হিংসা মানুষকে পশুর চেয়েও খারাপ বানিয়ে ফেলে। বিগত একটা এপিসোডে আমি বলেছিলাম যে কুকুর এত প্রভুভক্ত, কুকুরকে কিন্তু কোনো কিছু খাইয়ে দিয়ে বিশ্বস্ততা নষ্ট করা যায় না। কিন্তু তারপরও সে কেন সৃষ্টির সেরা জীব হলো না? কারণ তার মধ্যে আছে হিংসা। দেখবেন এক কুকুর আর এক কুকুরকে দেখলে ঘেউ ঘেউ করে। এক কুকুর একটা খাবার খাচ্ছে, আর এক কুকুর গিয়ে সেই খাবার নষ্ট করবে, ঘেউ ঘেউ করবে, সেই খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করবে। কুকুরের মধ্যে হিংসাটা কিন্তু বেশি। এই হিংসা মানুষের মধ্যেও ওই কুকুরের মতোই রয়েছে অনেক। এই হিংসা মানুষকে পশুর চেয়েও খারাপ বানিয়ে ফেলে। হিংসার বশবর্তী হয়ে অনেকেই অনেকের উপর কালো জাদু করছে। একজন ব্যবসায় ভালো করছে, আর একজন ব্যবসায়ী তার উপর কালো জাদু করেছে। একজন বিদেশে যাবে, তার বিদেশ যাত্রা যেন নষ্ট হয়ে যায়, তার উপর কালো জাদু করা হলো। একজন ভালো চাকরি পেয়েছে, এমন একটা কালো জাদু করলো সে অসুস্থ হয়ে মারাই গেল। তো এরকম কিন্তু হরহামেশাই হচ্ছে। কোনো একটা ভালো স্টুডেন্ট, একটা পরিবারের একটা ভালো ছেলে বা মেয়ে লেখাপড়া অনেক ভালো করছে, তার উপর এমন কালো জাদু করা হলো, লেখাপড়া শেষ। একটা পরিবারের মেয়ে অনেক সুন্দরী, ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, কালো জাদু করে দিল, তার বিয়ের প্রস্তাবই আসে না, বা এমনভাবে কালো জাদু করলো তার চেহারাই নষ্ট হয়ে গেল। এমন কিন্তু হরহামেশাই হচ্ছে, এটা আপনারা জানেন প্রিয় লিসেনার্স।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সাল 2004 কি 5 ওই সময়ে ওনারা পরিবারসহ ঢাকার মধ্যবাড্ডার আদর্শ নগরে একটা ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তো অনিকা আপু জানিয়েছেন ওনার বাবার ওই সময়ে একটা বদভ্যাস ছিল, সেটা হচ্ছে ওনার বাজার করার কোনো সময় ছিল না। সকাল, দুপুর, রাত, এমনকি মধ্যরাতেও উনি বাজার করে বাড়িতে আসতেন। সব সময় তো আর এই বাজারগুলো গুছিয়ে রাখা, তারপর আরও বেশ কিছু কাজ আছে, এগুলোর প্রিপারেশন থাকে না। দেখা যেত যে ওই সময় ওনার বাসায় কোনো ফ্রিজ ছিল না, তখন উনি অনেকগুলো মাছ নিয়ে আসছেন। এই মাছগুলো রাতের বেলা কিভাবে কাটাকাটি করে ফ্রিজে রাখবেন, কিভাবে কি রাখবেন, আর একজনের বাসায় কি অত রাত্রে আর যাওয়া যায় ফ্রিজে রাখার জন্য? ওনাকে অনেকবার বলার পরও ওনার এই বদভ্যাসটা চেঞ্জ হচ্ছিল না। আসলে উনি ব্যস্ত থাকতেন, বাজার করার জন্য নির্দিষ্ট সময় পেতেন না, তাই যখন সময় পেতেন তখনই বাজার করে বাড়িতে আসতেন। তো এরকম ওনার কিন্তু চলছিল। ওই ফ্ল্যাটে তখন ওনার নতুন উঠেছেন আর কি। উনি একদিন রাতের বেলা অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছেন। রাতের বেলা দেখা যাচ্ছে যে যারা মাছ বিক্রি করেন আর কি, অনেক কম দামে দিয়ে দেন শেষ দিকে যেগুলো থাকে। এই কারণে এই অনিকা আপুর বাবা উনি কী করেছেন, কম দামে অনেকগুলো ইলিশ মাছ পেয়েছেন, বাসায় নিয়ে আসছেন। এই রাতের বেলা এতগুলো ইলিশ মাছ দেখে অনিকা আপুর মায়ের তো মেজাজ গরম হয়ে যায় যে এই রাতের বেলা এতগুলো ইলিশ মাছ নিয়ে আসছে উনি, এগুলো কাটবো কখন, কিভাবে কি করব, আবার ফ্রিজে কিভাবে রাখবো, আর একজনের বাসায় তো রাখতে যাওয়া যাচ্ছে না, যেহেতু ওনাদের তখনও ফ্রিজ কেনা হয়নি। তখন কিন্তু একটা উপায় এগুলো সংরক্ষণ করা হতো, সেটা হলো কাটাকাটি করে হলুদ দিয়ে জাল দিয়ে রেখে দেওয়া হতো। কি আর করা, উনি সেটাই করলেন। সেটা করার পর ওই জাল দেয়া মাছগুলো উনি ওনার একটা লোহার র্যাক ছিল, এই র্যাকের মধ্যে রাখলেন। আর রান্নাঘরের দরজা জানালা কিন্তু বন্ধ করে রাখা ছিল, যাতে করে কোনো বিড়াল বা ইঁদুর রান্নাঘরে ঢুকতে না পারে। তাছাড়া ইলিশ মাছ যেই পাত্রে উনি রেখেছিলেন ওই জাল দিয়ে, সেটাও কিন্তু খুব ভালোভাবে লক করা ছিল। কোনোভাবেই কুকুর ঢোকার তো প্রশ্নই নাই, বিড়াল বা ইঁদুর ঢুকতে পারবে না সেখানে। তো উনি শুয়ে পড়েছেন। সকালবেলা এই অনিকা আপুকে ডাকাডাকি করছেন, আর ওনার ছোট ভাই তখন বেশ বয়সে ছোটই ছিল, ওনাকে ওনাদের দুজনকে ডাকছেন। ওনার মা বলছে যে ওঠ, সকালবেলা ইলিশ মাছ দিয়ে আমরা এখন খাবার খাবো। তোর বাবা রাতের বেলায় অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছ তো ওনার বাসার সবারই প্রিয় ছিল। সকালবেলা ইলিশ মাছ দিয়ে নাস্তা করবেন, ভাত খাবেন, এটা জানার পর ভাই বোন দুজনই উঠে গেছেন, ঘুম থেকে রেডি হচ্ছেন। এদিকে ছেলে মেয়ে দুজনকে উঠিয়ে দিয়ে অনিকা আপুর মা আসছেন কিচেনে। মাছগুলো এখন অন্যভাবে প্রসেস করে খাবারের উপযোগী করবেন, ওটা তো জাল দিয়ে রাখা হয়েছিল আর কি। উনি যখনই ওই লোহার যে র্যাক এটা খুলেছেন, খোলার পর উনি তো তাজ্জব হয়ে যান। আরে 5-6টা ইলিশ মাছ টুকরো টুকরো করে কেটে জাল দিয়ে এখানে রাখলাম, কতগুলো ইলিশ মাছের টুকরা ছিল, ওখানে মাত্র 3টা বা 4টা, তাও আবার ছোট ছোট টুকরা রয়েছে। এতগুলো ইলিশ মাছ কোথায় গেল? কোনো বিড়াল তো ঢোকার কথা না, ইঁদুরেরও ঢোকার কোনো সুযোগ নাই। ইলিশ মাছ কে নিয়ে গেল? তখনও কিন্তু অনিকা আপুর বাবা ঘুমাচ্ছিলেন। ওনাকে ডেকে তোলা হলো, উনিও তো অবাক, মাছ কোথায় গেল? এটা হচ্ছে ওই বাসায় ওনাদের সাথে প্রথম ঘটলো। এরপর থেকে শুরু হলো অন্যান্য সমস্ত ঘটনা। প্রায় প্রতিদিনই রাতের বেলা ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ, এই যে আমরা যে ঝর্ণাটা ইউজ করি গোসলের জন্য, তারপর ট্যাপ যে খুলি, বিশেষ করে ওই ঝর্ণার পানি পড়লে এক ধরনের শব্দ হয়, ঝিরঝির ঝিরঝির শব্দ হয়। তো মনে হচ্ছে যে ওয়াশরুমে কেউ গোসল করছে। কে গোসল করছে? ওই সময় বাড়ির সবাই তো শুয়ে আছে, কেউ ঘুমাচ্ছে। একবার হলো কি, এই অনিকাপুর মা উনি ওয়াশরুমের কাছে গিয়েছেন। কাছে যাবার পর উনি দেখতে পেলেন যে ওয়াশরুমের ভেতরের লাইটটা কিন্তু বন্ধ, আবার ওয়াশরুমের দরজাটাও কিন্তু একদম যে ভেতর থেকে বন্ধ সেটা না, বাইরে থেকে আমরা যদি চাপিয়ে রাখি ওই রকম। উনি চিন্তা করেছেন হয়তোবা মনের ভুলে কেউ ঝর্ণাটা খুলে রেখেছে। উনি যখন লাইটটা দিয়েছেন এবং দরজাটা খুলেছেন, উনি দেখলেন যে ওনার সামনেই ধপ করে ওই ঝর্ণাটার থেকে পানি পড়া বন্ধ হয়ে গেল। মাত্র গোসল করলে যেভাবে পানি গড়িয়ে পড়ে, ওভাবে পানি গড়িয়ে পড়ে একটা জায়গা দিয়ে পানিটা কিন্তু বের হয়ে যাচ্ছিল। সাধারণত ওয়াশরুমের একটা নির্দিষ্ট জায়গা থাকে,
ওই জায়গা দিয়ে পানি চলে যায়। উনি দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে পানি চলে যাচ্ছে। উনি তো বুঝতে পারলেন না ঘটনাটা কি হলো। ওই রাতের মতো উনি এই বিষয়টা আর কাউকে বলেননি, কিন্তু প্রতিদিন এই একই সমস্যা শুরু হয়ে গেল। এটা কিন্তু ওনাদের বাসার সবাই বুঝতে পারছিলেন। ওনারা যখনই দরজাটা খুলতেন দেখতেন যে ওই সময়ই পানি পড়া বন্ধ হয়ে যায়। এরকম একটা সমস্যা কিন্তু বাসায় শুরু হয়ে গেল। এদিকে ওনারা তো একটা আতঙ্কজনক অবস্থার মধ্যে আছেন যে এরকম হচ্ছেটা কেন। এর মধ্যে আর একটা ভয়ঙ্কর ঘটনা খেয়াল করেন অনিকাপুর আম্মু। ওনাদের ওই বিল্ডিংয়ের পেছন দিকে একটা গলির মতো জায়গা ছিল, জায়গাটা বেশ স্যাঁতসেঁতে টাইপের ছিল আর কি। উনি একদিন ওই সাইডে গিয়ে দেখেন ওখানে পায়ের ছাপ রয়েছে, আর এই পায়ের ছাপগুলো মনে হচ্ছে উল্টো পায়ের ছাপ, মানে উল্টো দিকে পা মনে হচ্ছে উল্টো দিকে ঘোরানো, ওভাবে হেঁটে চলে গেছে। আর পায়ের ছাপগুলো কিন্তু সাধারণ মানুষের মতো এটাও বলা যাবে না। পায়ের ছাপগুলো বেশ বড় বড় ছিল, আর ছাপটাও বেশ অস্বাভাবিক ছিল। এই জিনিসটা দেখার পর অনিকাপুর আম্মু অনিকাপুর বাবাকে ডেকে দেখালেন এই জিনিস, উনিও দেখলেন। এরপর তো ওনাদের টনক নড়েছে যে সর্বনাশ, আমরা তো একটা বিপদে পড়ে গেছি, এই বিষয়টা কার সাথে শেয়ার করি। তখন পাশের বিল্ডিংয়ের এক আন্টির সাথে শেয়ার করেন অনিকাপুর আব্বু এবং আম্মু, কেননা ওই আন্টি আবার একটা সময় এইখানে ভাড়া ছিল। তার সাথে যখন শেয়ার করেন ওনারা, তখন উনি জানান আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে ওনার হাজব্যান্ড, উনি গার্মেন্টসের মালিক ছিলেন। ওনার হাজব্যান্ডের আর একজন বন্ধুর সাথে শেয়ার একটা গার্মেন্টস দিয়েছিলেন আর কি, তখন এই বাসায় ভাড়া থাকতেন। ওনার হাজব্যান্ড আবার তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে যেতেন, ওনাকে অনেক সকাল সকাল চলে যেতে হতো। এই কারণে ওই আন্টিকে আবার অনেক সকাল সকাল রান্না করতে হতো। একদিকে দেখা যেত যে ওনার হাজব্যান্ড উঠেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ফজরের নামাজের প্রিপারেশন নিচ্ছেন, এদিকে উনি নাস্তা তৈরি করছেন, মানে একসাথে দুটো কাজই হচ্ছে। তখন উনি যখন ওই রান্না করছিলেন, রান্নাঘরের যেই জানালাটা থাকে, উনি জানালা দিয়ে ওই সময় বাইরে তাকিয়েছেন। চোখ চলে যাবে, এটাই তো স্বাভাবিক। ওই সময় তো তখনও অন্ধকার, ফজর আজান তখনও দেয়নি। উনি দেখেন ওনার জানালার বাইরে ভয়ঙ্কর একটা অবয়ব দাঁড়িয়ে আছে, তবে অন্য দিকে তাকিয়ে। উনি যখনই এটা দেখেছেন উনি মারাত্মক ভয় পেয়ে গেছেন। উনি তৎক্ষণাৎ যে কাজটি করেছেন সেটা হচ্ছে ধপাস করে রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিয়েছেন। ওই সময় কিন্তু ওই জানালা ছিল কাঠের তৈরি। যখন এটা বন্ধ করে দিয়েছেন তখনই ওই অবয়বটা ঘুরে তাকায়। অবয়বটা কিন্তু খেয়াল করেনি যে ওই আন্টি ওনাকে দেখেছে। যখনই ঘুরে তাকিয়েছে, এই ঘুরে তাকানোটাও খেয়াল করেছেন, কারণ জানালাটার এক পাল্লা যখন বন্ধ করেছেন শব্দ হয়েছে, আর এক পাল্লা যখন বন্ধ করতে যাচ্ছেন একদম ক্লোজ হয়ে যাচ্ছে, তখন মূলত ওই অবয়বটা তাকে দেখে ফেলেছে। যখনই দেখে ফেলেছে, ওই আন্টি দেখছেন যে ওই অবয়বটা সাঁ করে ওই জানালার দিকে চলে আসার চেষ্টা করছে। এর মধ্যে তো উনি জানালা বন্ধ করে ফেলেছেন, আর একটু হলেই হয়তো বা জানালা দিয়ে ওই অবয়বটা ভেতরে ঢুকে পড়তো, জানালার উপর ধপাস করে এসে পড়ে। এরপর জানালার উপরে ভারী হাত দিয়ে যদি কেউ আঘাত করে, 5 আঙ্গুল দিয়ে যদি থাপড়াতে থাকে, যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে, মনে হচ্ছে জানালা এখনই ভেঙে নিচে পড়ে যাবে। ওই সময় তো উনি জানালা ক্লোজ করে ফেলেছেন। তখন হয় কি, ঘরের অন্য যে জানালাগুলো খোলা আছে ওই জানালাগুলোতে আঘাত করতে থাকে। সৌভাগ্যজনক বশত ওই সময় সবগুলো জানালাই বন্ধ ছিল, ওগুলোতে আঘাত করছে। যখন দেখা গেল যে সবগুলো জানালা বন্ধ, এরপর ওনারা ফিল করছেন ওনাদের ওই বিল্ডিংয়ের পাশে একদম লাগোয়া তো অন্যান্য বিল্ডিং রয়েছে, অন্যান্য বিল্ডিংয়ের জানালার উপরেও গিয়েও আঘাত আনছে। যখন এরকমটা উনি ফিল করলেন, দ্রুত উনি রান্না করা বাদ দিয়ে ওনার হাজব্যান্ডের কাছে চলে গেলেন, গিয়ে বলেন এই অবস্থা, চারদিকে তো জানালার উপর আঘাত করছে। তখন দুইজনই উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই এই আওয়াজটা থেমে যায়। তো এরকম তো ওনারা ফিল করেছেন, দেখেছেন। এরপরে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে বাসার পেছনের যে গলিটা রয়েছে, এই গলির যে সরু রাস্তাটা, যেটা অনেক সময় স্যাঁতসেঁতে থাকে, এখান দিয়ে গভীর রাত্রে কাউকে হেঁটে যেতে এই অনিকা আপুদের পরিবার দেখেছেন। মাঝে মাঝে এমনও হয়েছে এটা কে হেঁটে যায় তার পিছু নেওয়ার চেষ্টা করেছে। পরবর্তীতে ওই যে ভদ্রমহিলা আন্টি যখন জেনেছেন যে এই অনিকা আপু, তারপর তার ছোটো ভাই মাঝে মাঝে পিছু নেওয়ার চেষ্টা করে কে হেঁটে যায় দেখার জন্য, উনি বলেছেন খবরদার এই কাজ করা যাবে না, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে। পরবর্তীতে ওনারা তো ওই বাসাটা ছেড়ে দিয়েছেন। তো ওই বাসাটা কিন্তু এখনও রয়েছে।
হ্যাঁ, সেখানে আশেপাশে অনেক পরিবর্তন হয়েছে, যেহেতু সেই 2004-05 সালের ঘটনা। এখন তো অনেক চেঞ্জ হয়েছে, সেটাই স্বাভাবিক। তবে ও জায়গায় নাকি এখনও ওই সমস্যাটা হয়। এক্স্যাক্ট ফ্ল্যাট এবং বিল্ডিংয়ের লোকেশনটা অনেকে আপু দেননি, যেহেতু ওখানে এখন অনেক মানুষ বসবাস করে। প্রিয় লিসেনার্স, ঢাকা শহরের অনেক বিল্ডিংয়ে কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। দেখা যাচ্ছে যে ওই সময় অর্থাৎ যে সময়টাতে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, ওখানে বড় ধরনের কোনো ডোবা ছিল বা ওখানে এমন কোনো জায়গা ছিল, এই জায়গাটা ভরাট করে বিল্ডিং তৈরি করা হয়েছে। ওখানে কোনো অশরীরীদের বসবাস ছিল, এরা ওই জায়গা ছেড়ে যায়নি। তখন ওই বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় কিন্তু ওরা থাকতে শুরু করে, মানুষদেরকেও মানে বিরক্ত করতে শুরু করে। এটাই স্বাভাবিক। তো এই ধরনের সমস্যা যদি হয়, আমি পরামর্শ দিব ভালো কোনো রাকির সাথে আলোচনা করে বাসায় রুকিয়া করা দেয়। আর সবসময় কোরআন তেলাওয়াত যেন করা হয়, অথবা কোরআন তেলাওয়াত যদি রেকর্ড করা থাকে সেটা যদি আমরা ছেড়ে রাখি বক্সে, এটাও কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহর রহমতে রক্ষা করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি অনিকা আপুকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। ওনার পাঠানো একটি ঘটনা এর আগে আমরা প্রচার করেছি। তো চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের শনির রাতের 59তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতের 59তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম সোহেল রানা। উনি বর্তমানে সৌদি আরবের রিয়াদে রয়েছেন। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার চর দিখলদি ইউনিয়নের দোয়ানি গ্রামে। ওনার পাঠানো ঘটনা এর আগে আমরা প্রচার করেছি। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটা ওনাদের এলাকারই। উনি জানিয়েছেন বহু বছর আগে ওনাদের এলাকার একটা জমি হঠাৎ করে মাঝখান থেকে গর্ত হতে শুরু করে। এলাকার লোকজন মনে করেছিলেন যে হয়তোবা নিচ থেকে মাটি সরে গেছে। আস্তে আস্তে এই গর্তটি বড় হতে থাকে। বড় হতে 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 একটা বিশাল পুকুরে রূপ নেয়। অথচ ওখানে অল্প কিছুদিন আগেই ফসলের চাষ হতো। যখন এটা পুকুরে রূপ লাভ করে, এরপর ওখানে তো আসলে আশেপাশের যে ফসলি জমিগুলো ছিল, ওই জমিগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়। বিশেষ করে ওই পুকুরের আশপাশ দিয়ে বড় বড় ঝোপ জঙ্গল হয়ে যায়, গাছপালা হতে শুরু করে। এমনি এমনি আর কি, কেউ গাছ লাগিয়েছে বিষয়টা এরকম না। তখন দেখা যাচ্ছে যে ওই ছায়া যেখানে পড়ে ওখানে তো ফসল ভালো হয় না। তখন ফসলের চাষগুলো ওখান থেকে একটু দূরে সরে চলে যায়। যখন ওখানে ওই পুকুরটা তৈরি হয়ে গেল, তখন ওই পুকুর নিয়ে এলাকার লোকজনের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহল ছিল, কানাঘুষা ছিল। আর এগুলো হওয়ার পিছনে কারণও ছিল। একদিন এক ব্যক্তি, উনি রাতের বেলা ওনার ফসলের ক্ষেত পাহারা দেওয়ার জন্য গিয়েছিলেন ওই দিকটাতে। উনি যখন ওই দিকটাতে গিয়েছেন, হঠাৎ করে ওনার কানে শব্দ আসে, পানির উপরে খলখল খলখল কোনো কিছু শব্দ হচ্ছে আর কি। পানিতে সাঁতার কাটলে যেরকম শব্দ হয় ওরকম। তো উনি চিন্তা করলেন এত রাতের বেলা ওখানে এরকম শব্দ হচ্ছে, ঘটনাটা কি, বড় মাছ টাছ কিনা। কেউ অবশ্য তখন ওই পুকুরে মাছ ছাড়েনি। ওই সময় চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, চাঁদনি রাত ছিল এটাও বলা যাবে না, মানে যতটুকু চাঁদের আলো ওই সময় ছিল তাতে আশপাশটা দেখা যায় আর কি। তো উনি ওই দিকটাতে হাঁটতে হাঁটতে চলে গিয়েছেন। যাওয়ার পর উনি যেটা দেখেন, এটা দেখে তো ওনার চক্ষু ছানা বড়া হয়ে যায়। উনি দেখতে পেলেন ওই পুকুরের উপরে একটা স্বর্ণের নৌকা। নৌকাটা অনেকটা সাম্পানের মতো, আর সামনের দিকটায় কোনো একটা প্রাণীর মুখ আঁকা রয়েছে এরকমটা মনে হচ্ছে। তবে ওই স্বর্ণের নৌকার মধ্যে কেউ বসে আছে এমনটাও দেখা যাচ্ছে না। স্বর্ণের নৌকাটা একা একাই পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, অন্য প্রান্ত থেকে অন্য প্রান্তে আসছে, এভাবে একা একাই পুকুরে সাঁতার কাটছে। উনি যখন এটা দেখে ফেলেছেন, চুপচাপ দেখছিলেন, তো হঠাৎ করে কোনো একটা গাছের সাথে ওনার হাত বা পায়ের একটা শব্দ হয়, বিশেষ করে হয়তো বা কোনো মশা কামড় দিয়েছে ওনাকে। উনি নিজের অজান্তেই ওই মশা মারার জন্য যখন ধপাস করে শব্দ করেছেন, তখনই নাকি ওই নৌকাটা থেমে যায়। নৌকাটার যে মাথার অংশটা, এটা আস্তে করে শব্দের উৎসর দিকে ঘুরে যায়, মানে যেখানে ওই ব্যক্তিটা ছিলেন। এরপর নৌকাটা কয়েক সেকেন্ডের মধ্যে পানির নিচে হারিয়ে যায়। উনি তো ওখান থেকে দ্রুত সরে চলে আসেন। কিসের আর
ফসল পাহারা দিয়ে দ্রুত বাড়িতে চলে গেছেন। ওনার কোনো জ্বর বা অন্য কোনো কিছু হয়নি। পরদিন উনি এই বিষয়টা সবাইকে বলেন যে উনি এটা দেখেছেন ওখানে। যখন এলাকার ময়মুরব্বীরা বিষয়টা জানেন, তখন তারাও বুঝতে পারলেন যে এখানে এই যেই গর্তটা তৈরি হয়ে হয়ে আস্তে আস্তে একটা বিশাল পুকুরের আকার ধারণ করেছে, এটা স্বাভাবিক কোনো ভূপ্রাকৃতিক ব্যাপার ছিল না, এখানে প্যারানর্মাল কোনো বিষয় ছিল। এরপর থেকে সবাই ওই পুকুরটা এড়িয়ে চলতে থাকেন। আশপাশে ঝোপ জঙ্গল আরও বড় হয়ে যায়, কেউ তো যায়ই না ওই দিকটাতে। তো বিভিন্ন সময় ওই স্বর্ণের নৌকা অনেকেই দেখেছেন। একটা সময় একজনের একটা ইচ্ছা জাগলো, কারণ হচ্ছে বিভিন্ন সময় শোনা গেছে যে পুকুর থেকে বিভিন্ন ধরনের থালা বাসন পাওয়া যায়, বিভিন্ন প্রোগ্রামে সেগুলো ইউজ করার পর আবার এগুলো যদি পুকুরে রেখে দেওয়া হয় সেগুলো পুকুরের মধ্যে চলে যায়। তো একজন চিন্তা করেছে যে বিভিন্ন এলাকার পুকুরে এরকম ঘটনা ঘটে, তারা তো এটা শুনেছেন, আসলে এই পুকুরও এরকম হয় কি না, একটু সাহস করে গিয়ে বললে কেমন হয়। তো ওনার বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার বাড়িতে তো এরকম একটা অনুষ্ঠান আছে, আপনারা যদি কিছু থালা বাসন দিতেন তাহলে ভালো হতো, বিভিন্ন জায়গায় তো এরকম পুকুর আছে সেখানে দেয়, আমরা ঠিকঠাক মতো আবার ফেরত দিয়ে যাব। উনি বলতে বলতেই নাকি অনেকগুলো থালা বাসন গ্লাস, এগুলো সব পিতলের তৈরি ছিল, এগুলো উঠে আসে। তখন উনি চিন্তা করলেন এগুলো যে ভারী, এগুলো তো উনি একা নিয়ে যেতে পারবেন না। তখন আরেকজন লোককে খবর পাঠান, সেই লোকও আসে, সবাই মিলে ধরাধরি করে নিয়ে যান। এরপর থেকে এলাকায় চাউর হয়ে গেল যে এই পুকুরে এখন এই বিষয়টা হয়। স্বর্ণের নৌকাটা বেশ কয়েকজন দেখেছে, তবে থালা বাসন চাইলে নাকি দেয়। বিভিন্ন সময় বিভিন্ন লোকজন চেয়েছে, দিয়েছে, তারাও আবার ফেরত দিয়েছে। এর মধ্যে ঘটে একটা ঘটনা। এই ঘটনাটা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও একটা জায়গায় একটু ব্যতিক্রম রয়েছে। তা হচ্ছে ওই এলাকারই বেশ সম্মানিত একজন ব্যক্তি, ওনার বাড়িতে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উনি, সম্ভবত ওনার ছেলের সুন্নতে খাতনার কোনো একটা প্রোগ্রাম আর কি। ওনাদের যেই থালবাটি ছিল তাতে হয়ে যায়, এখন দেখা যাচ্ছে গ্রামের অনেকেই তো নিয়ে আসে, তো উনিও গিয়ে চেয়েছেন, থালবাটি চলে আসছে। উনি আবার চেয়েছেন একটু বেশি করে, যেহেতু অনেক মানুষ আসবেন আর কি, তো বেশি করে আসছে, লোকজন আবার গিয়ে ওটা নিয়ে আসছে। নিয়ে আসার পর অনুষ্ঠান শেষে সব কিছু ঠিকঠাক মতোই উনি দিয়ে আসছেন, গুনে গুনে দিয়ে আসছেন, একদম সব ঠিকঠাক। ওনার দৃষ্টিতে কোনো কিছু মিসিং ছিল না। তো যেটা হতো সেটা হচ্ছে এগুলো যখন আবার ওখানে দিয়ে আসা হতো, ওটা একা একাই পানির নিচে চলে যেত, মনে হচ্ছে যে ঢালবে ওগুলো গড়িয়ে পড়ে যাচ্ছে, এভাবেই চলে যেত। কেউ যে হাত দিয়ে নিয়ে যেত বিষয়টা এরকম না, মানে চোখের সামনে এগুলো গড়িয়ে গড়িয়ে পানির নিচে পড়ে যেত। উনি দেখলেন যে উনি এগুলো রেখেছেন, এগুলো আর পানির নিচে যায় না, গড়িয়ে গড়িয়ে পড়ে না। ওনার তো সন্দেহ হলো কী ব্যাপার, সবাই নিল, সবারটা চলে গেল, আমি নিলাম, আমারটা যায় না, এখানে নিশ্চয়ই কোনো একটা জিনিস মিসিং আছে। কিন্তু উনি যে গুনে এনেছেন এখানে তো মিসিং থাকার কথা না, তাহলে মিসিংটা কী কারণে হলো? উনি এই কাজের সাথে যারা জড়িত ছিলেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছেন, যত কাজের লোক ছিল প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছেন, প্রত্যেকেই বলেছেন যে না, আমরা কেউ এটা নেই, কারণ এই জিনিসটা নেওয়া যাবে না, এটা আমরা সবাই জানি। কারণ এই ধরনের ঘটনা তারা বহু আগের যুগ থেকে শুনে আসছে যে এই জিনিসগুলো নেওয়া যায় না, নিলে অনেক ক্ষতি হয়। কোথাও তো আসলে কোনো কিছু আসলে তথ্য পাওয়া যাচ্ছে না যে ঘটনাটা কি, তাহলে মিসিংটা কোথায় হলো? ওনার গুনতে হয়তো বা ভুল হয়েছে। আবার উনি গোনা শুরু করছেন, পরে দেখা গেল একটা গ্লাস জাতীয় কোনো জিনিস মিসিং। এই জিনিসটা কিভাবে মিসিং হলো উনি তো আর খুঁজে পাচ্ছেন না। ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ওনার স্ত্রীও ভালো করে বলতে পারে না। আশেপাশে খোঁজা হলো, কোথাও নাই, সবাই একদম মানে কসম কেটে বলেছে তারা নেয়নি। তখন ওনার সন্দেহ হলো যে আচ্ছা, ভুল করে ওনার বাড়িতেই রয়ে যায় নাই তো, ওনার ঘর, হয়তো ওনার বাচ্চা ছোট মানুষ ওই জিনিসটা হাতে করে নিয়ে আসছে, এটা তো হতেই পারে। তখন ওনার স্ত্রীকে বলেন, আচ্ছা মনে করে দেখো তো, বাচ্চা কি হাতে করে কোনো জিনিস নিয়ে আসছিল? তখন ওনার স্ত্রী বলেন, হ্যাঁ এরকম একটা জিনিস তো ছিল, আমি তো মনে হয় দেখছিলাম, আমি তো ভালো করে খেয়াল করি নাই, একটু খুঁজে দেখি। খুঁজে দেখা গেল ওই বাড়িতে ওই গ্লাসের মতো জিনিসটা আছে। এটা কিন্তু ইচ্ছাকৃত না, সম্পূর্ণ ভুলবশত হয়েছিল। ওই জিনিসটা পাওয়ার পর উনি আবার ওই জিনিসটা যখন রেখে আসছেন, তখন সব জিনিস আবার পানির নিচে চলে যায়। এটা কিন্তু কেউ চুরিও করে নাই, কেউ ইচ্ছাকৃতভাবে রেখেও দেয়নি। তবে এই ঘটনার পর থেকে ওই পুকুরে কেউ ওই থালা বাসন চাইলে পেত না। আমরা এই ধরনের ঘটনায় দেখেছি কেউ ইচ্ছাকৃতভাবে রেখে দিয়েছে, তার ক্ষতি হয়েছে, এরপর থেকে দেয়নি। তবে এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গিয়েছিল, তারপরেও এরপরে এই থালা বাসনগুলো আর কেউ পায়নি। স্বর্ণের নৌকা বিভিন্ন সময় বিভিন্ন লোকজন দেখেছে, এটা তো বহু আগের ঘটনা। আস্তে আস্তে এলাকার আশপাশে অনেক ঘর বাড়ি হয়ে গেছে,
ওই পুকুরটাও এখন আর সেভাবে ভয়ঙ্কর নেই। ওখানে থালবাটির প্রসঙ্গ তো আর আসেই না। শুধু তাই না, স্বর্ণের নৌকাটাও বহু বছরে কেউ দেখেছে এটা কেউ বলতে পারে না। পুকুরের আশপাশের ঝোপ জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, ওইটা এখন একটা বিনোদন কেন্দ্রের মতো হয়ে গেছে, এমনটাই জানিয়েছেন সোহেল রানা ভাই। অনেক মানুষ এখানে বসে গভীর রাত পর্যন্ত আড্ডা দেয়। এখন আর ভয়ের বিষয় সেখানে তো নেই, বরং ওই পুকুরে এখন বাণিজ্যিকভাবে মাছের চাষ করা হচ্ছে। ওই মাছ যে মিসিং হয়ে যায় বিষয়টা এরকম না, সব কিছু স্বাভাবিকভাবে আছে। হতে পারে যে ওই পুকুরে যারা থাকতো একটা সময়, ওরা আর এখন এখানে নেই, তারা চলে গেছে, হতে পারে এমনটা। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম যে পুকুরে থালা বাসন ভেসে আসে বা এরকম উঠে আসে, এরকম ঘটনা আমরা শুনেছি, কিন্তু ভুল না মানে এমন একটা জিনিস যে ইচ্ছাকৃতভাবে ভুল করেনি, তারপর হয়ে গেছে, কোনো কারণে মিসিং হয়ে গেছে, তারপরেও কিন্তু এই জিনিসটা আর মানুষের কাছে ধরা দেয়নি। ওনারা যথেষ্ট সচেতন থাকতেন, কেউ এটা চুরি করতেন না। তারপরও বাচ্চা ভুল করে হয়তো বা নিয়ে আসছে, কোনো কারণে থেকে যেতেই পারে, এতগুলো জিনিস নিয়ে আসছে, কোনো একটা মিসিং হওয়াটা অস্বাভাবিক কিছু না। তারপরেও কিন্তু এই জিনিসটা আর পাওয়া যায়নি। এখন তো এই পুকুরে ভয় ডর বলতে কিছুই নাই। এমনটা না যে ওই পুকুরে মানুষজন ডুবে মারা গিয়েছে বা প্রতি বছর মারা যায়। এমনিতে পানিতে ডুবে কেউ মারা গেল সেই হিসাবটা আলাদা, কিন্তু প্রতি বছর যে একটা নির্দিষ্ট সময় করে চলে যায়, মানুষকে নিয়ে যায়, এমনটা কিন্তু শোনা যায় না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সোহেল রানা ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমরা আমাদের এবারের শনি রাতের 59তম এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনি রাতের 59তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম বকুল। ওনার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জগন্নাথদি গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার নানার সাথে ঘটেছিল। শুধু নানার সাথে না, অন্য লোকের সাথেও ঘটেছিল, সেটাও আমরা পর্যায়ক্রমে শুনবো ইনশাল্লাহ। ওনার নানার নাম জবেদ মোল্লা। ঘটনাটির সময়কাল 1972 থেকে 74 সালের মধ্যবর্তী কোন একটা সময়। নানার বাড়ি হচ্ছে ফরিদপুরের কানাইপুরের মাধবপুর গ্রামে। মূলত এই মাধবপুর গ্রামেই ঘটনাটি ঘটেছিল। নানা কিন্তু ছোটবেলা থেকেই বেশ সাহসী একজন মানুষ, সুঠামদেহী মানুষ, আর উনি ওই সময় গ্রামে হাডুডু খেলতেন। হাডুডু খেলায় উনি এতটাই পারদর্শী ছিলেন যে বিভিন্ন জায়গায় যখন হাডুডু খেলা হতো তখন ওনাকে ভাড়া করে নিয়ে যেতেন। উনি কৃষিকাজ করলেও এই কাজটা, অর্থাৎ এই হাডুডু খেলাটা খুব এনজয় করতেন। নানার আরেকজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে হোসেন। এই হোসেনও তার সাথে হাডুডু খেলতো, সব জায়গায় একসাথে যেত, মানে তারা যে কাজই করতেন একসাথে কাজ করার চেষ্টা করতেন আর কি। তো এমন একটা দিনে ওনাদের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে হাডুডু খেলার একটা ডাক আসে। তো ওইটা পার হতে গেলে, অর্থাৎ ওই মাঝখানে একটা কুমার নদ আছে, কুমার নদটা পার হতে গেলে একটা সাঁকো পাড়ি দিতে হবে। ওই সময় কুমার নদের একটা জায়গায় সাঁকো ছিল, ওই দিক দিয়ে আর কি তাদেরকে যেতে হবে। তো তার বন্ধু হোসেনকে নিয়ে চলে গেছেন। হাডুডু খেলা কিন্তু ওই সময় বিকালের দিকে হতো, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হাডুডু খেলতে যেতেন। ওই খেলা শেষ করে সন্ধ্যার পরে রওনা দিয়ে বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। প্রায় সময় এরকম হতো। ওই সময় নানার বয়স 25 কি 26 বছর। তখন উনি বিয়ে শাদী করেননি। উনি ওই গ্রামে হাডুডু খেলে যখন ফিরছিলেন তখন ওই সাঁকো পারও হয়ে গেছেন, অর্থাৎ ঠিকঠাক মতোই পার হয়ে গেছেন। পার হওয়ার পর হঠাৎ করে কি মনে করে নানার চোখ যায় উল্টো দিকে, অর্থাৎ উনি যেই দিকটাতে পার হয়ে মাত্রই এসেছেন ওই দিকে তার নজর যায়। উনি খেয়াল করেন যে একটা সাদা শাড়ি পরা মহিলা হেঁটে যাচ্ছে, এবং হাঁটছে বলতে একদিকে চলে যাচ্ছে তা না, সাঁকোর ওই মাথায় পায়চারি করছে। উনি বলেন যে এই হোসেন দেখ তো এটা কে রে। তখন হোসেনও দেখে যে এরকম একটা দৃশ্য। হোসেন আবার নানাকে বলে, জবেদ রে, আমার কিন্তু বিষয়টা ভালো লাগতেছে না, চল তো চলে যাই। তখন নানা বলেন, আরে না, দেখি জিনিসটা আসলে কি, একটু পরখ করে দেখি। এই বলে দূর থেকে বলতেছে, এই আপনি কে, আপনার বাড়ি কোথায়, এখানে কি করেন, কোথায় যাবেন, আগাই দিব, ভয় নাই, আমরা খারাপ লোক না, বলেন। ওই মহিলা কোনো উত্তর
উত্তর না দিয়ে সে অন্য দিকে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে একটা দিকে যাওয়া শুরু করেছে, তখন এই হোসেন বলে, এই আপদ বিদায় হচ্ছে, যাক তো চল তো আমরা বাড়ির দিকে যাই। না আবার বলে, না দেখি তো এ আসলে যায়টা কোন দিকে, জিনিসটা আসলে কি। নানা হোসেনকে নিয়ে আবার সাঁকো পার হওয়া শুরু করেছেন। সাঁকো পার হয়ে ওই পাশে গিয়ে ওই জিনিসের পিছু পিছু হাঁটা শুরু করেছেন। হাঁটতে হাঁটতে নানা দেখছেন যে ওইখানে বড় ভিটা নামে একটা জায়গা আছে। ওটা হচ্ছে একদম মাঠের ভিতরে একটা উঁচু ঢিবির মতো একটা জায়গা রয়েছে, ওটাকে ওনারা বড় ভিটা বলেন। তো ওই দিকটাতে যাচ্ছে। হোসেন বলতেছে যে জবে তুই গেলে যা, আমি আর যাব না, আমি এখন বাসার দিকে গেলাম, মনে হচ্ছে সামনে ঝামেলা আছে। তখন এই জবেদ নানা বলতেছেন, আচ্ছা তুই যা তো, তোর মতো ভীতু লোক আমার সাথে দরকার নাই, যা তুই যা। এদিকে এই হোসেন নানা যিনি, উনি তো ভয় পেয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে আসছেন। আর জবেদ নানা উনি ওই অবয়বটার পিছু নিয়েছেন। পিছু নিতে নিতে উনি চেষ্টা করছেন যে ওইটার আরো কাছাকাছি পৌঁছাতে, কিন্তু না, জবেদ নানা যতই দ্রুত হাঁটার চেষ্টা করেন না কেন, ওই অবয়ব আর জবেদ নানার মধ্যবর্তী যে দূরত্বটা, এইটা সহজে কমে না, এটা কমছেই না। এক পর্যায়ে উনি দৌড় দেন, কিন্তু ওই অবয়বটা হেঁটেই যাচ্ছে, কিন্তু এই দুয়ের মধ্যবর্তী দূরত্ব আর কমে না। নানা খেয়াল করলেন ওই বড় ভিটার পাশে একটা গাব গাছ রয়েছে পুরনো, ওই অবয়বটা ওই গাব গাছে উঠে গেল। একটা মহিলা মানুষের গাছে ওঠার ক্ষেত্রে কিছুটা তো সমস্যা হতেই পারে, মনে হচ্ছে সে অনায়াসেই হেঁটে গাব গাছের উপর উঠে গেল এবং একটা ডালে পা ঝুলিয়ে বসলো, তবে উল্টো দিকে ঘুরে বসেছে, অর্থাৎ নানার দিকে পিঠ ফিরিয়ে বসেছে। নানা তখন দেখলেন যে উনি গাছের নিচে আর ওই অবয়বটা গাছের ডালের উপরে। হঠাৎ করে ওই অবয়বটার শরীরটা আলোকিত হয়ে গেল, মনে হচ্ছে ওই অবয়বটার শরীরের ভিতরে লাইট ছিল, সেটা জ্বলে উঠেছে। তখন ওই অবয়বটা নানার দিকে ঘুরে তাকায়। তখন নানা দেখতে পান এই অবয়বটার চেহারাটা খুবই কুৎসিত ভয়ঙ্কর রকমের, মুখ ঝলসে গেলে যেরকমটা হয় ওই রকম। ওই অবয়বটা নানাকে বলছে, যা ভাগ এখান থেকে, আজকের মতো ছেড়ে দিলাম, তুই ভালো মানুষ এই জন্য, আবার যদি তোকে পাইছি, আবার যদি তুই আমার পিছু নিস, তাহলে কিন্তু আর জীবিত ফিরতে পারবি না। এই জিনিস দেখার পর নানা এমন ভয় পেয়েছেন, উল্টো দিকে ঘুরে দিয়েছেন, দৌড়া চিৎকার করছে, এই হোসেন, এই হোসেন, দাঁড়া দাঁড়া, আমি আসতেছি। এদিকে ওই দূর থেকে চিৎকার করতেছেন। তখনও কিন্তু হোসেন নানা খুব বেশি দূরে যান নাই। তখন তো হোসেন নানা বুঝতে পারছেন যে ঝামেলা তো একটা হয়েছে। উনি আবার নানার দিকে এগিয়ে আসতে থাকেন, দেখেন যে নানা ঘেমে একাকার হয়ে গেছেন, খুব ভয় পেয়েছেন। তখন হোসেন নানা ধরাধরি করে আবার জবেদ নানাকে বাড়িতে নিয়ে আসেন। তো এই ঘটনা যখন ঘটার পর জবেদ নানা তো সবাইকে বলছেন, গ্রামের অনেকেই বলছেন যে উনি এটা দেখেছেন। তো এর বেশ কিছুদিন পর, তখন বর্ষাকাল চলে এসেছে আর কি, ওই এলাকায় একজন লোক ছিল, তার নাম হচ্ছে চান্দা। এই চান্দা সে একদিন সন্ধ্যার দিকে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়েছে। সে বলেছিল সে ওই বড় ভিটার দিকে যাবে। ওই বড় ভিটাটা কিন্তু ওই বর্ষাকালেও ডুবে যেত না, যেহেতু ওই জায়গাটা উঁচু ছিল, ওর আশপাশে ভালো মাছ পাওয়া যেত। বাসা থেকে কিন্তু বলে গিয়েছিল সে ওই দিকটাতে যাচ্ছে, আর বাসার লোকজনও বলে দিয়েছিল যেখানেই যাস ওই বড় ভিটার কাছে কিন্তু যাস না, লোভে পড়িস না, ওখানে ঝামেলা আছে। তখন চান্দা বলেছিল ঠিক আছে, আমি ওইদিকে যাব না। এরপর সে চলে যায়। এদিকে রাত পার হয়ে যায়, সকাল হয়ে যায়, চান্দা আর বাড়িতে ফেরত আসে না। তার বাড়ির সদস্যরা তো উদ্বিগ্ন হয়ে যায় যে কি হলো, চান্দার হলোটা কি। তখন বাড়ির লোকজন খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়ে। তাদের মনের মধ্যে একটা ভয় ছিল, ও তো রাতের বেলা ওই বড় ভিটার দিকে গিয়েছে। তখন লোকজন ওখানে যায়, গিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। ওই বড় ভিটার এক সাইডে মাথা থেকে কোমর পর্যন্ত, অর্থাৎ উল্টো করে মাথা থেকে কোমর পর্যন্ত একজনকে গেড়ে রাখা হয়েছে। দুই পা দেখা যাচ্ছে, এটা ভাঁজ হয়ে নিচ দিকে ঝুলে আছে। তার পরনের লুঙ্গি দেখেই বোঝা গেল যে এটা আর কেউ না, এটা হচ্ছে সেই চান্দা। চান্দার সাথে আসলে কি ঘটেছিল, কোন ঘটনার প্রেক্ষাপটে চান্দাকে এভাবে মরতে হয়েছিল, এটা তো আর জানা যায়নি। তবে চান্দার মৃত্যুর পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনারা ভালো একজন হুজুরের সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করেন। হুজুর এই বিষয়টা শোনার পর উনি কিছুটা সময় নেন এবং এর পরপরই জানান যে এই যে বড় ভিটা, এই বড় ভিটায় বেশ কিছু জিনেদের বসবাস রয়েছে, তবে এরা খুবই দুষ্টু প্রকৃতির জিন। এদেরকে এখান থেকে যদি না তাড়ানো হয়, ওরা মাঝে মাঝেই মানুষকে এভাবে মেরে ফেলবে। তাহলে কি করা যায়, সমাধান কি?
তখন ওই হুজুর বললেন যে ওদেরকে যদি এখান থেকে তাড়িয়ে দেই, ওরা আশেপাশে কোনো একটা জায়গায় গিয়ে আশ্রয় নেবে, তখন আর একটা ঝামেলা করবে, এর থেকে একটা ভিন্ন ধর্মী সমাধান হতে পারে। তখন হুজুর বলেন যে ওরা যারা এখানে আছে ওরা হচ্ছে অপবিত্র শ্রেণীর জিন, নাপাক জিন। এখানে যদি এই জায়গাটা আমরা পবিত্র করতে পারি কোনোভাবে, তাহলে ওরা এখানে আর ঝামেলা করতে পারবে না। কিভাবে পবিত্র করা যায়? এটা এমন একটা জায়গা, এই জায়গাতে কিন্তু মসজিদ বানানো সম্ভব নয়। দেখা যায় বর্ষাকালে এই জায়গাটা একদম টোটালি আলাদা হয়ে যায়। তাহলে এটা কিভাবে আমরা কাজ করব? তখন ওই হুজুর পরামর্শ দেন, এখানে আপনার একটা ঈদগাহ তৈরি করেন, বছরে 2 বার নামাজ হবে, তাহলে এই জায়গাটা পবিত্র হয়ে যাবে। তাই করা হলো, সিদ্ধান্ত মোতাবেক ওখানে ঈদগাহ তৈরি করা হলো। আশপাশের যে সমস্ত ঝোপ জঙ্গল ছিল, গাছপালা ছিল, এগুলো কাটলেও ওই যে গাব গাছটা, এটা কাটা সম্ভব হয়নি। তারা চেষ্টা করেছে, কাটতে পারেনি। এখনও সেই গাব গাছটা রয়েছে। ঈদগাহ তৈরি করার পর ওখান দিয়ে যখন বিভিন্ন মানুষ গিয়েছে, রাতের বেলা মাছ ধরার জন্য গিয়েছে, তারা কেউ কেউ টুকিটাকি ভয় পেলেও কারো মৃত্যুর খবর আর শোনা যায়নি। এমনি টুকিটাকি ভয় তো রাতের বেলা থাকেই, এমন কিছু হয়েছে যেটা উল্লেখযোগ্য না।